নাম মুছে দেবে, যার গানের প্রতিটি কথা তার শ্যামকন্যাকে নিয়ে, সে কিভাবে আবার ভালোবাসবে? তোমাদের নিজেদের সমস্যার কারণে আমার বান্ধবীর জীবনটা ধ্বংস করো না প্লিজ। উপমা মাথা নিচু করে চলে গেল। রুহানি অরুণিকার হাত ধরে বলল, উপমা মেয়েটা কে? তোর যে প্রথম ভালোবাসা। খোলা চুলে ছাদে দাঁড়িয়ে আছে অরুণিকা। পিঠ ছুঁয়েছে তার চুল। অরুণিকা চোখ বন্ধ করে ফাগুন ভোরের শীতল হাওয়া গায়ে মাখছে। সূর্য পুরোপুরি ওঠেনি, আকাশে লালচে আভা ছড়িয়ে পড়েছে। হঠাৎ ছাদে কারো উপস্থিতি অনুভব করে অরুণিকার ঠোঁট মৃদু প্রসারিত হলো। অস্তিত্বটি এবার ঠিক তার পাশে এসে দাঁড়িয়েছে। অরুণিকা চোখ খুলে পাশ ফিরল। তার ধারণা ভুল ছিল না, তার পাশে আহনাফ দাঁড়িয়ে আছে। আহনাফের দৃষ্টি আকাশের দিকে, আর অরুণিকা তাকে দেখছে শান্ত দৃষ্টিতে। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, বইটই অনেক পড়িস মনে হয়। অরুণিকা সামনে তাকিয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন? আমার টেবিল থেকে বই নিয়ে গেলেই দেখলাম। অরুণিকা আহনাফের দিকে ফিরিয়ে ভ্রু কুঁচকে বলল, তুমি কিভাবে দেখেছো? বই খুঁজে না পেয়ে জিজ্ঞেস করতেই জানলাম তুই আমার রুমে গিয়েছিলি। পড়া শেষ। সুন্দর ছিল বইটি। দ্য আলকেমিস্ট, সেন্টিয়াগোস স্টোরি। তোমার আরেকটা বই নিয়েছি, কোনটা? টু দ্য লাইট হাউস। আচ্ছা। তুমি ইংলিশ বুক বেশি পড়ো? পড়তে তো হয়, তোদের পড়াতে হবে না? সিলেবাসের বাইরে তো তোরা কিছুই পড়িস না। আমাদের তো অনেক পড়তে হবে। তবে এসব বই অনেক আগে পড়েছি আমি। নতুন বইগুলো সব চৌধুরী ম্যানশনে। এগুলো রেখে দিয়েছো কেন? কোয়েশ্চেন রেডি করার জন্য। নেক্সট সেমিস্টারে আলকেমিস্ট আমাদের সিলেবাসে আছে। ইভান পাবে সেই কোর্সটা। তুমি পাবে না? আহনাফ অরুণিকার প্রশ্নে তার দিকে তাকালো। অরুণিকা চোখ সরিয়ে নিতেই আহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি। সরি কেন? আমি গত বছর তোর জীবনের অভিশাপ হয়েছিলাম। অরুণিকা কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে সামনে হাঁটতে লাগলো। আহনাফ ভ্রু কুঁচকে অরুণিকার যাওয়ার পানে তাকিয়ে রইল। অরুণিকা হঠাৎ থেমে গেল, মৃদু হেসে বলল, আমি যেই আহনাফ চৌধুরীকে চিনতাম, তাকে সেই বয়সে অনেক ভালোবাসতাম, কিন্তু এখন সেই মানুষটা আমার কাছে ছোটবেলার আবেগ মাত্র। আমি এখন আর সেই আহনাফকে ভালোবাসি না। আহনাফ শক্ত করে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে রইল। অরুণিকা বুকে হাত রেখে বলল, আমি আবার প্রেমে পড়েছি, আর এটাই সেই প্রেম, যেই প্রেমকে জগতের ভাষায় ভালোবাসা বলে, আবেগ বলে না। এই প্রেমে মায়া আছে, অনুভূতি আছে, অদ্ভুত এক আকর্ষণ আছে। আহনাফ মলিন দৃষ্টিতে অরুণিকার দিকে তাকিয়ে বলল। আমি তোর জন্য অনেক খুশি। অরুণিকা আহনাফের দিকে তাকালো। আহনাফ তার কাছে এসে বলল, কেউ ভালো থাকতে চাইলে আমার অধিকার তাদের ভালো থাকতে দেয়া। তুমি জানতে চাইবে না সে কে? আহনাফ মাথা নেড়ে বলল, না, আমাকে দিস না তার পরিচয়। আমি তাকে কখনোই চিনতে চাই না। কে? আহনাফ মনে মনে বলল, যেই মানুষটি আমার প্রেয়সীকে কেড়ে নিয়ে তার হৃদয় থেকে আমার নাম মুছে দিয়ে নিজে জায়গা করে নিয়েছে, তাকে চোখের সামনে দেখলে আমার দম বন্ধ হয়ে আসবে। আমার কাছে ধোঁয়াশা থাকছে, যদিও আমি আন্দাজ করে নিয়েছি সে কে, তবুও মনে সে স্পষ্ট না হোক। অরুণিকা বলল। কিছু বলছো না যে? আহনাফ ক্ষীণ হেসে অরুণিকার মাথায় হাত রেখে বলল। বাদ দে, তুই ভালো থাকিস। অরুণিকা ভ্রু কুঁচকে তাকালো। আহনাফ চলে গেল নিঃশব্দে। অরুণিকা তাকে থামাতে চেয়েও পারল না। অদ্ভুত এক জড়তা ভিড় করলো তার মনে। কেন সে আটকাতে পারছে না আহনাফকে? কেন এই দেয়াল সৃষ্টি হয়েছে তার হৃদয়ে? নিঃশব্দে সকালের নাস্তা করছে আহনাফ। রিহাব থেকে ফেরার পর থেকে সে বেশ শান্ত, গম্ভীর তার চলাফেরা। বন্ধুদের ভিড়েও অন্যমনস্ক। আরাব বলল। আহনাফ, চুপচাপ কেন তুই? আহনাফ হালকা হেসে বলল, বল না। বলবো তো, আগে বল তুই এত চুপচাপ কেন? তাহমিদ বলল। মনে কিছু থাকলে আমাদের জানা। আহনাফ মাথা নেড়ে বলল। না, কিছু নেই। ইমন ভ্রু কুঁচকে বলল, তুই এত কম শব্দে উত্তর দিচ্ছিস, হ্যাঁ না এসবের বাইরে একটাও কথা বলছিস না। এই 3 মাস কেমন কাটলো আমাদের কিছু বলবি না?
তুর্য সোফা থেকে উঠে ডাইনিংয়ে বসল। কাল রাতের ঘটনার পর কেউ তার সাথে কথা বলছে না। এদিকে উপমাও আজ আসেনি। ভীষণ মাথা ধরেছে তুর্যের। কেউ তাকে সাহায্যও করছে না। বাধ্য হয়ে কপালে বাম ঘষে নিজেই চা বানালো। এখন অবধি 2 কাপ চা খেয়েও তার মাথা ব্যথা কমেনি। শেষমেশ কপালে শক্ত করে মাফলার বেঁধে রেখেছে সে। তুর্য আহনাফের পাশে বসে তার কাঁধে হাত রেখে বলল। টুঙ্কেলের সাথে কথা বলেছিস? আহনাফ হ্যাঁ সূচক মাথা নাড়ল। ইভান কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল। এখন ডিসিশন কি তোদের? আহনাফ ক্ষীণ হেসে বলল। ওর পছন্দ আছে। আরে ধুর, মিথ্যুক একটা, এখনো টেরামি করছে মেয়েটা। ও সত্য বলছে। আহনাফ ভ্রু কুঁচকে বলল। তুই কিভাবে বুঝলি? আমি ছাড়া আর কে বুঝবে? আমি জানি ও সত্য বলছে। ওর মধ্যে অনেক পরিবর্তন খেয়াল করলাম। ক্যাম্পাসে আনমনে হাসে, ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। আমি জানি ও এবার সত্য বলছে। প্রেমে পড়লে যা যা অনুভূত হয় সবটাই অনুভব করছে। ইভান ভ্রু কুঁচকে বলল। ছেলেটা কি তাহলে ইমান? আমি জানি না, হয়তো ইমান বা অন্য কেউ, আমি জানতে চাই না। এখন তুই কি করবি? ওর যা ভালো মনে করবে আমি তাই করব। ও যদি আলাদা হতে চায় আমি ওকে আটকাবো না। আমি আর জোর করবো না ওকে, আমার সাথে বেঁধে রাখতে চাইবো না। যদিও থাকতে চায়? থাকতে চাইলে কেন ছেড়ে দেব? আমি তো চাই না ও চলে যাক, কিন্তু আমার ইচ্ছায় সব কেন হবে? অন্যের ইচ্ছার গুরুত্বও দিতে হবে আমার। আহনাফের কথায় বাকিরা চুপ হয়ে গেল। আরাফ মনে মনে বলল। এত চেঞ্জ? আমাদের আহু কি তাহলে রিকভার করে ফেলেছে পুরোপুরি? ওর মধ্যে সেই অ্যাগ্রেসিভ ভাবটাও নেই। আই হোপ এখন সব ঠিক হয়ে যাবে। শুধু সিরিন সুলতানার সাথে চাচুর ডিভোর্সটা হয়ে যাক, তারপর ওই মহিলার সাথে আমি ডিল করব। তাকে খোলা ছাড়া উচিত হবে না। না জানি কখন কি করে বসে। জাস্ট 3টা মাস, এরপর ওই শিরিন সুলতানার নামে এই পৃথিবী থেকেই মুছে যাবে। আজ ক্যাম্পাসের শেষ বর্ষের বিদায় উপলক্ষে রং উৎসবের আয়োজন করা হয়েছে। ক্যাম্পাসে জয়িতার এই বছরই শেষ বছর। সে সাদা শাড়ি পরে এসেছে আজ, চোখে সানগ্লাস। বন্ধু বান্ধবীদের সাথে রং উৎসবে মত্ত সে। হঠাৎ আহনাফকে দেখে থমকে গেল জয়িতা। শেষ বর্ষের ক্লাস শেষ হয়ে যাওয়ায় এতদিন ক্যাম্পাসে আসেনি সে, তাই 3 মাস পর আহনাফকে আজই প্রথম দেখছে। সে ভিড় ঠেলে বের হয়ে দৌড়ে আহনাফের কাছে এসে তাকে জড়িয়ে ধরল। আহনাফ স্তব্ধ হয়ে গেল জয়িতার আকস্মিক আচরণে। সে জয়িতার হাত ছাড়াতে যাবে, তুর্য আহনাফের হাত ধরে জয়িতার পিঠে রাখল। আহনাফ ভ্রু কুঁচকে তুর্যের দিকে তাকালো। তুর্য আর ইভান মুখ চেপে হাসে। হঠাৎ সামনে অরুণিকাকে দেখে বিস্মিত হলো আহনাফ। অরুণিকা তীক্ষ্ণ দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে আছে। আহনাফ দ্রুত জয়িতাকে সরিয়ে দিল। তুর্য কপালে হালকা চাপড় মেরে বলল। বেকুব একটা। জয়িতা আহনাফের গালে হাত রেখে বলল। আহনাফ, আমি 3 মাস তোমার অপেক্ষা করছি। আহনাফ জয়িতাকে সরিয়ে কিছুটা দূরত্ব রেখে বলল। এটা ক্যাম্পাস। তো শীঘ্রই আমাদের বিয়ে হবে। তোমাকে কে বলেছে? আন্টি আমার মাকে কথা দিয়েছে। তোমার আন্টির কোনো অধিকার নেই আমার লাইফের সিদ্ধান্ত নেওয়ার। কি বলছো এসব? আমি তোমার স্যার। আমি বের হয়ে যাচ্ছি ক্যাম্পাস থেকে। তুমি এখন আর আমার স্যার নও। এখনো পরীক্ষায় বসোনি তুমি। বেশি তেরিবেরি করলে রিটেক দিয়ে দেব। যাও এখান থেকে। জয়িতা অভিমানী মুখে বলল। আমি ভালোবাসি তোমাকে। আল্লাহর ওয়াস্তে এখানে সিন ক্রিয়েট করো না। ওকে ফাইন, অ্যাটলিস্ট প্রোগ্রাম শেষে দেখা করো। না। তুর্য বলল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখা করবে। আহনাফ ভ্রু কুঁচকে তুর্যের দিকে তাকালো। জয়িতা বলল। ক্যাম্পাসের বাইরে যে রেস্টুরেন্ট আছে আমি ওখানে থাকবো। এই বলে জয়িতা চলে গেল। আহনাফ তুর্যের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল। কি বললি ওকে? তো লাইফ সেট করে দিচ্ছি ভাই। তুই আগে নিজের লাইফ সেট কর। আমার লাইফে এমনিতেই ঝামেলার অভাব নেই যে এই আপদটাকেও আমার পেছনে লাগিয়ে দিচ্ছিস। আরে বেকুব, তোর অরুণিকাকে জানানোর জন্য। আমার কাউকে জানানোর কোনো ইচ্ছে নেই। ভাগ্যে যা আছে তাই হবে। আমি আর 0% এফোর্টও দেব না। ইভান বলল। লাস্ট ট্রাই করে দেখ। আহনাফ শক্ত কণ্ঠে বলল। নো। এই বলে আহনাফ চলে গেল।
অরুণিকা এক দৃষ্টিতে আহনাফের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি যা ভাবছি তা কি ভুল? যদি ভুল হয় আমি তো আবার ঠকবো। নিজের মন মতো আমি সেই ফ্যাক্টটা ধরে আগাচ্ছি কেন? নিশ্চিত না হয়ে কি আমার কোনো স্টেপ নেওয়া উচিত হচ্ছে? অরুণিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনিয়রদের রং উৎসব দেখছে। হঠাৎ দুটি হাত তার দুগালে ছুঁয়ে দিতেই চমকে উঠল সে। পেছনে ফিরতেই বাতাসের সাথে ইমানের হাতে থাকা রং অরুণিকার চোখে ঢুকে গেল। সে ব্যস্ত হয়ে তার চোখ কসলাতে লাগলো। ইমান দ্রুত হাত ঝেড়ে শার্টে হাত মুছে অরুণিকার চোখ দেখার জন্য তার দিকে এগিয়ে আসতেই অরুণিকা বিরক্ত মুখে বলল, আপনার মাথা খারাপ হয়ে গেছে? আপনি আমার অনুমতি না নিয়ে আমার মুখ রং লাগিয়েছেন কেন? ইমান মুখ ছোট করে বলল। সরি। অরুণিকা চোখ চুলকাতে ব্যস্ত হয়ে পড়ল। ইমান অরুণিকার হাত সরিয়ে দিয়ে বলল, আমি দেখেছি। এই বলে ফু দিতে লাগলো অরুণিকার চোখে। অরুণিকা বিরক্ত মুখে বলল, সিনেমার শুটিং চলছে, এভাবে চোখের ময়লা যায় না। এদিকে ডিপার্টমেন্টের 3 তলা থেকে ক্যাম্পাসের মাঠে অরুণিকা আর ইমানকে একসাথে দেখে আহনাফের হাত মুঠো হয়ে এলো। সে ধীর পায়ে হেঁটে নিজের কেবিনে ঢুকে দরজা আটকে দিল। শক্ত হয়ে দাঁড়িয়ে রইল মিনিট খানেক। তার চোখ মুখ লাল হয়ে গেছে। ধপ করে হাঁটুর উপর ভর দিয়ে মেঝেতে বসে পড়ল আহনাফ। মাথা ঝুঁকিয়ে রেখেছে সে। নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল মেঝেতে। আহনাফ সেই অশ্রু করার দিকে তাকিয়ে শার্টের হাতায় চোখ মুছে নিল। সোজা হয়ে উঠে দাঁড়িয়ে মেঝেতে সেই ভেজা উষ্ণ পানির বিন্দুর উপর জুতাখুশি মিশিয়ে দিল ধুলোর সাথে। এরপর ওয়াশরুমে গিয়ে ভালোভাবে চোখ মুখ ধুয়ে জোরে শ্বাস ছাড়ল। এদিকে অরুণিকা ইমানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনাকে আমি ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনার মতো অসভ্য আমি দ্বিতীয়টি আর দেখিনি। কি বলছো নিকা? কি বলেছি মানে? আপনি বিনা অনুমতিতে আমাকে কোন সাহসে টাচ করেছেন? আমি জাস্ট রং লাগিয়েছি। আমি আপনাকে বলেছি লাগাতে? আমি তোমাকে ভালোবাসি নিকা। স্ট্রেঞ্জ ভাই, আমি ভালোবাসি না আপনাকে। তুমি শিওর? অরুণিকা ভ্রুকুসকে তাকালো ইমানের দিকে। ইমান বলল, তুমি ভালোবাসো না আমাকে? নো ওয়ে। কিন্তু আমি যতদূর জানি তুমি আমাকে ভালোবাসো। মাথা গেছে আপনার? সরি নিকা, কিন্তু তুমি যে আমাকে ভালোবাসো এতে কোনো সন্দেহ নেই। ধোঁয়াশা করছেন কেন? কারণ আমি ভালোবাসি ধোঁয়াশা করতে। অরুণিকা ইমানের দিকে তাকিয়ে আছে। ইমান হালকা হেসে বলল, সেদিন আমাদের সেই বাগানে দেখা হয়েছিল মনে আছে? এরপর পুলিশ ভ্যানে ধাক্কা লেগেছিল। অরুণিকা কপাল ভাঁজ করে বলল, মানে? আমি সেদিন ওখানে কেন গিয়েছিলাম? আমি কি করে বলবো? ইমান হালকা হেসে নিঃশব্দে চলে গেল। অরুণিকা ইমানের যাওয়ার বানিয়ে তাকিয়ে মনে মনে বলল, পাগল নাকি? তাহাসিনের সাথে রেস্টুরেন্টে এসে আহনাফ আর জয়িতাকে একসাথে দেখে চমকে উঠল অরুণিকা। তাহসিন আহনাফকে দেখে অরুণিকার হাতে গুঁতো মেরে বলল, দেখেছো, ক্লাসের সবাই দেখছি মিথ্যা বলেনি। আহনাফ স্যার জয়িতা আপুকে ডেট করছেন। তুর্য জানিয়ে অরুণিকা ক্লাস শেষে তাহসিনের সাথে এই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করে। তাই ইচ্ছে করে জয়িতার সাথে দেখা করার জন্য জোর করে পাঠালো আহনাফকে। এদিকে আহনাফ অরুণিকাকে দেখে চুপ হয়ে গেল। জয়িতা আহনাফের চোখ অনুসরণ করে অরুণিকাকে দেখে রেগে উঠল। এরপর আহনাফের গা ঘেঁষে বসে বলল, দেখো, আই লাভ ইউ আহনাফ। আমি তোমার অপেক্ষায় আজ পর্যন্ত কোনো রিলেশনে যাই নাই। আমি কি নিষেধ করেছি তোমাকে? আহনাফ ভ্রুকুসকে কথাটি বলল। এদিকে অরুণিকা চুপচাপ বসে আছে। তাহসিন বলল, তোমার মুখ এমন শুকিয়ে গেছে কেন? অরুণিকা চেঁচিয়ে বলল, আই এম ফাইন। তাহসিন অবাক হয়ে তাকালো অরুণিকার দিকে। এদিকে আহনাফ অরুণিকার দিকে একটু পরপরই তাকাচ্ছে। জয়িতা বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো, বলল, চলো অন্য কোথাও যাই। আহনাফ মানিব্যাগ বের করে বিল দিয়ে বলল, আমার খেয়ে দেয়ে কাজ নেই, আমি আবার অন্য কোথাও যাব? এই বলে বেরিয়ে পড়ল আহনাফ। আহনাফ চলে যেতেই জয়িতা হনহনিয়ে অরুণিকার কাছে এসে বলল, সমস্যা কি তোমার? তাহসিন বিস্ময় নিয়ে জয়িতার দিকে তাকালো।
অরুণিকা মুখে পানি পুরে এপাশ ওপাশ করছে। জয়িতা তার হাত ঝাঁকাতেই অরুণিকার মুখের সব পানি জয়িতার গায়ে এসে পড়ল। জয়িতা শক্ত মুখে দাঁড়িয়ে রইল। তাহসিন পানির দাম দিয়ে অরুণিকার হাত ধরে দ্রুত বেরিয়ে এলো রেস্টুরেন্টের বাইরে। হাঁপাতে হাঁপাতে বলল, স্যারের ফিয়ন্সের সাথে এমন কাজ করলে তুমি, তোমার রিটেক্ট শিওর। অরুণিকা মুখ বাঁকিয়ে বলল, আমি একটা খেলে এই স্টুপিড মেয়ে দুইটা খাবে, প্যারা নাই, চিল। আমির চৌধুরী আহনাবের কথায় ফোন দিলেন জাহানারা ইসলামকে। তুলে নিলেন শিরিন সুলতানার দেয়া বিয়ের প্রতিশ্রুতি। জয়িতা মায়ের কাছে সব শোনার পর থেকে ফুপিয়ে ফুপিয়ে কাছে। জাহানারা ইসলাম মেয়ের অবস্থা বেগতিক দেখে শিরিন সুলতানাকে ফোন করে সব জানালেন। শিরিন সুলতানা ক্ষীণ কণ্ঠে বললেন, ক্ষমা করিস আমাকে, আমার হাতে আর কিছুই নেই। জয়িতার বিয়ে তো আমি চাইলেও আর আহানাফের সাথে দিতে পারছি না। আমার আর আমিরের সম্পর্কই যেখানে আর নেই। তবে আমি আহনাফকেও শান্তিতে বাঁচতে দেব না। ওই ছেলের জন্যই আমি সব হারিয়েছি। না ওর মতো শয়তানকে জন্ম দিতাম, না আমার সংসার ভাঙতো। জাহানারা ইসলাম ফোন রেখে জয়িতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। জয়িতা চেঁচিয়ে বলল, না, আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছো কেন? তুমি আর আন্টি বলেছিলে আমাদের বিয়ে হবে, তাহলে এখন কেন এই কথা বলছো? জয়িতা মায়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, আমি নিজেই আন্টির সাথে কথা বলবো, তোমার হেল্প লাগবে না আমার। জয়িতা এই বলে শিরিন সুলতানাকে কল করল। ওপাশ থেকে তার কণ্ঠ শুনে জয়িতা কান্না জড়ানো কণ্ঠে বলল, আন্টি, আমাকে মিথ্যে স্বপ্ন কেন দেখালেন? শিরিন সুলতানা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমার জন্য ভীষণ কষ্ট হচ্ছে আমার, কিন্তু তুমি মন খারাপ করো না, আমি কোনো উপায় বের করছি। আর কি উপায় আছে? শিরিন সুলতানা কিছু একটা ভেবে বললেন, তোমার প্রেমে পড়ার জন্য আহানাফের উপর যদি আমার কালো জাদু করতে হয়, আমি তাই করব। জয়িতা ভীতু দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। জাহানারা ইসলাম ইশারায় জিজ্ঞেস করল কি হয়েছে। জয়িতা লাউড স্পিকার দিতেই শিরিন সুলতানা বললেন, আমি এক পীরের সাথে কথা বলেছি, উনি আমাকে আশ্বাস দিয়েছেন সব ঠিক করে দেবেন। জাহানারা ইসলাম বললেন, না কিছু হবে না। জয়িতা বলল, আন্টি, যা করার অরুণিকার সাথে করুন, আহনাফের সাথে কেন? আরে অরুণিকা তো সমস্যা না, সমস্যা আহানাফ। তবে অরুণিকার সাথেও কিছু একটা করা যায়। আমার একটা প্ল্যান আছে। তুমি আমার কথা মতো কাজ করলে ওদের শীঘ্রই আলাদা করানো যাবে। আমি আপনার সব কথা শুনতে রাজি, শুধু আহনাফ আমার হয়ে যাক, আর কিছু চাই না আমি। অরুণিকা এক দৃষ্টিতে হিমালয়ের ইনবক্সের দিকে তাকিয়ে আছে। আজ এত মাস হলো মানুষটা অনলাইনে আসেনি, না কোনো পোস্ট করেছে। কেন এভাবে হারিয়ে গেল সে? অরুণিকা হতাশ কণ্ঠে বলল, আমি যদি আগে জানতাম তাহলে কি এমন করতাম তোমার সাথে? কেন আসছো না অনলাইনে? ফিরেও কেন ফিরছো না? আমি কি তোমাকে চিনতে পারিনি ভাবছো? আমি জানি তুমি সেই যে আমার এককালের আবেগ ছিলে, যার প্রতি আমার ঘৃণা, রাগ, এক বুক অভিমান জন্মেছিল। কিন্তু কেন? কারণ আমি ভেবেছি তুমি সম্মান দিতে জানো না। কিন্তু তোমার ভালোবাসা এত চমৎকার হতে পারে তা আমাকে আগে কেন দেখাওনি? আমার মন বলছে তুমিই সেই। তোমার টেবিলে আমি সেই কাঠের কলমটি দেখেছি, যেই কলম হিমালয়ের বইয়ের উপর ছিল। সে পোস্ট করেছিল সেই ছবিটি। তুমি তো অনেকভাবেই লিখতে জানো, তাই তোমার আর হিমালয়ের হস্তাক্ষরে কোনো মিল ছিল না। কিন্তু তোমার লেখা গানে, তোমার প্রতিটি সনেটে, তোমার বিচ্ছেদের গল্পে আমিই তো ছিলাম। আহনাফ, একবার আমার সামনে এসে প্রকাশ করতে তোমার শুদ্ধ প্রেম। কোনো নারী, কোনো প্রেয়সী এত চমৎকার প্রেম প্রত্যাখ্যান করতে পারবে না। হ্যাঁ, তুমি আমাকে আঘাত দিয়েছো, ধরলাম। নেশা করেই এই কাজ করেছো, তবু আমি সম্মান চেয়েছি। যেই সম্মান, যেই প্রেম, যেই ভালোবাসা হিমালয় হয়ে আমাকে দিয়েছো, কেন আহনাফ হয়ে দাওনি? তোমার লেখায় প্রকাশিত প্রতিটি নারী চরিত্রের মাধ্যমে তুমি আমাকে
আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছো, তাহলে আমার কাছে এসে কেন আমাকে বলনি? আমি তোমার সেই হৃদি, তোমার মায়াবতী। কেন আমাকে এত অপমান করেছিলে? কেন এত কাঁদিয়েছিলে? এখন আবার কেন চুপ হয়ে গেছো? এমন ভাব করছো যে তুমি হিমালয় নও। আমি তো ভালোবেসে ফেলেছি হিমালয়কে। আমার কল্পনায় সেই সাদা হেলমেটের পেছনে তুমিই তো ছিলে।